ভূমিকম্প শব্দটার সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে আতঙ্ক আর ক্ষয়ক্ষতির আভাস। সভ্যতার চাকা অনেক দূর এগিয়ে গেলেও ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মানুষ এখনো পুরোপুরি যুঝে উঠতে পারেনি। তাই শব্দগুলো এখনো জনমানুষে আতঙ্ক। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের পর বারবার প্রশ্ন উঠছে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে। কলকাতায় ধ্বংসাত্মক ভূমিকম্পের আশঙ্কা কতটা? সাম্প্রতিককালে যদি বড় কোনো ভূমিকম্প ঘটে যায় সেক্ষেত্রে ঠিক কতটা ক্ষতি হতে পারে মহানগরীর? কতটা নিরাপদ আমাদের প্রিয় শহর? নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছে আপনাদের সাথে। আর আমাদের আজকের বিষয় ভূমিকম্পের কলকাতা, ঝুঁকি এবং প্রস্তুতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অতিথি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 36 বছরেরও বেশি সময় ধরে সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে অভিজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর এবং প্রাক্তন বিভাগীয় প্রধান। অবশ্য তার সাথে সাথে তার আরও পরিচয় রয়েছে, তিনি ন্যাশনাল প্রোগ্রাম ফর আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ফেলো এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কমিটির সদস্য। আমি আমাদের আজকের অতিথিদের ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। এবার আসব আজকের বিষয়ে। গত 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল 5.4, যার রেশ পড়েছিল কলকাতাতেও। এই নিয়ে রইল ওঙ্কার বাংলার তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন। গত 27শে ফেব্রুয়ারি ভূকম্পনে কেঁপে উঠেছিল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, রিক্টার স্কেলে কলকাতায় কম্পনের মাত্রা ছিল 5.4 থেকে 5.5। এদিন কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা এলাকা। 52 সেকেন্ড অর্থাৎ প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হলেও তেমন ক্ষয়ক্ষতির মুখে পড়েনি কলকাতা। তবে কলকাতার পর্ণশ্রীতে রাস্তায় ব্যাপক ফাটল দেখা গিয়েছে। পরিবেশবিদদের মতে ভালোভাবে নির্মিত পাকা বাড়িতে সাধারণত কোনো ক্ষতি হয় না। পুরনো বা দুর্বল নির্মাণে ফাটল বা ছোটখাটো ক্ষতি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই মাত্রার ভূমিকম্প কলকাতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং কলকাতা বা পার্শ্ববর্তী কোন কোন এলাকায় কম্পনের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি? ভূমিকম্পের কারণে কলকাতার জন্য বিশেষ ঝুঁকি। কলকাতা শহর গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার নরম পলিমাটির উপর গড়ে ওঠা একটি শহর, তাই কম্পনের সময় তার অনুভূতি বাড়িয়ে দেয় খুব সহজেই। কম্পনের কারণে কিছু এলাকার বাড়ি বা ভবন হেলে পড়া বা বসে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল। ভূমিকম্পের কারণে রাস্তা, বাড়ি সহ একাধিক বহুতলে ফাটল দেখা দিলেও বিশেষ কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়েনি মহানগর। এবার দেখে নেওয়া যাক কলকাতার কোন কোন এলাকা এই ধরনের ভূমিকম্পে ক্ষতির মুখে পড়তে পারে। ভূমিকম্পে কলকাতার ঝুঁকিপূর্ণ এলাকা: পূর্ব কলকাতার বিভিন্ন জলাভূমি অঞ্চল যেমন ইএম বাইপাস সংলগ্ন এলাকা সহ সল্টলেক, নিউ টাউন। উত্তর কলকাতার বেশ কিছু পুরনো এলাকা যেমন শ্যামবাজার, মানিকতলা, হাটখোলা, চিতপুর। কলকাতায় ভূমিকম্পের ঝুঁকি শুধুমাত্র কম্পনের মাত্রার উপর নির্ভর করে না, লোকেশন, মাটির ধরন এবং বাড়ি বা বহুতলের ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর গুণমানের উপরও নির্ভর করে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এবার আমরা আলোচনায় আসব। আমি প্রথমেই যাব চন্দ্রচূড়দার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য। এই যে রিসেন্ট 27শে ফেব্রুয়ারি যে ভূমিকম্পটা হলো, সেটার কেন্দ্র ছিল বাংলাদেশের সাতক্ষীরা, আর রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.4 থেকে 5.5 পর্যন্ত। এই মাত্রার ভূমিকম্প সাধারণত কলকাতার মতো শহরের ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে? হ্যাঁ, আমাদের ভূমিকম্প থেকে যে ক্ষতিটা হয় সেটা
যেমন আমাদের যেটা বলা হলো 5.4 বা 5.5 তার ম্যাগনিটিউড ছিল রিক্টার স্কেলে, তার সঙ্গে আমাদের যেখানে হয়েছে বাংলাদেশের যে সাতক্ষীরা, সেটার ডিস্টেন্স প্রায় 100 থেকে 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার দূরে 5.4 বা 5.5 মাত্রার ভূমিকম্প খুব বিশাল ক্ষতি হয়তো করতে পারবে না, কারণ এটা মডারেট টাইপের আর কি, আমরা এটাকে বলি মডারেট আর্থকোয়েক। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি উপকেন্দ্রের খুব কাছাকাছি থাকতাম, মানে এইটা যদি দেখা যেত ওই 120 কিলোমিটার দূরে না হয়, এখান থেকে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার বা 50 কিলোমিটারের মধ্যে যদি হতো, তাহলে ক্ষতিটা কিন্তু এই মাত্রার ভূমিকম্পতেও কিন্তু অনেক বেশি হতে পারতো। যেহেতু এটা 120 কিলোমিটার দূরে, 100 থেকে 120 কিলোমিটার দূরে হয়েছে, সেই জন্য এখানে আমরা হয়তো কম্পনটা অনুভব করেছি। আমি পার্সোনালি নিজেও করেছি, বা আমার চেনা জানা বন্ধুবান্ধব বা ফ্যামিলির লোক সবাই করেছে, ভালো মাত্রাতেই করেছে। কিন্তু তা সত্ত্বেও কোনো বাড়ি কিন্তু তারপরে হেলে পড়েছে বা কোনো ব্রিজের কোনো ক্ষয় হয়েছে, এরকম খুব বেশি খবর কিন্তু আসেনি। ছোটোখাটো দু একটা উদাহরণ হয়তো পাওয়া গেছে, এবার সেটা তখনই হয়েছে না তার আগেই ফাটল দেখা দিয়েছে, সেগুলো সম্বন্ধেও তো একটু চিন্তাভাবনা করতে হয়। কিন্তু মানে এটা একটা মডারেট মাত্রার ভূমিকম্প। তো এখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে, যেহেতু আমাদের মানে পলিমাটির উপরে মূলত আমাদের কলকাতা, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকাতে এটা আছে, অ্যালুভিয়াল সয়েল যাকে বলে। এই অ্যালুভিয়াল সয়েলের কিছু প্রবলেম আছে, এবং এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে একটু চিন্তার কারণে রাখছেও। কারণ এটা যদি আরেকটু বেশি মাত্রার ভূমিকম্প হতো, এবং যেটা বললাম যদি উপকেন্দ্রটা কাছে হতো, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাটা অনেক বেশি হতে পারত। আর অ্যালুভিয়াল সয়েলে মানে সিসমিক ওয়েভ অ্যাম্প্লিফিকেশন, এইটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। মানে কঠিন শিলা থেকে যখন নরম মাটিতে প্রবেশ করে, তখন কিন্তু দোলনের মাত্রাটা অনেক বেশি হতে পারে, অ্যাম্প্লিফিকেশন হয় একটা ফ্যাক্টর। কাজে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কলকাতায় কিন্তু একই সঙ্গে যেমন নতুন বাড়িও আছে, পুরনো প্রচুর বাড়ি আছে, এবং বিশেষত মধ্য কলকাতা এবং উত্তর কলকাতাতে অনেক পুরনো বাড়ি, ঐতিহ্য, স্থাপত্য, ভাস্কর্য সবই আছে, যেইগুলোর অনেকগুলোই কিন্তু অনেক পুরনো, যার ফলে তার বয়সজনিত কারণে তো একটা ক্ষয়ক্ষতি হতেই পারে। তার সঙ্গে ভূমিকম্পের জন্য যে স্ট্রাকচারাল মানে গঠন হওয়া দরকার, এখন যে কোডগুলো বেরিয়েছে সেইগুলো তো 100 বা 150 বছর আগে তো সেই কোডগুলো ছিল না। এবং এই বাড়িগুলো মূলত আমরা জানি যে ব্রিক বিল্ড স্ট্রাকচার বেশিরভাগটাই, তো তাতে রেনফোর্সমেন্টের খুব একটা যেহেতু ব্যাপার নেই, তো ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমাদেরকে এগুলোর প্রতি আমাদেরকে রেগুলার নজর দিতে হবে, বিশেষত ভূমিকম্প হওয়ার পরেও গিয়ে দেখতে হবে যে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আর নতুন যে বাড়িগুলো হচ্ছে সেগুলো যদি আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে হয়, মানে বেআইনি বাড়ি বলছি না, আইনি বাড়ি যদি হয়, ক্যালকাটা কর্পোরেশনের স্যাংশন নিয়ে যদি বাড়ি হয়, সেখানে কিন্তু সিসমিক কোড ব্যবহার করেই ডিজাইন করা হয়, এবং সেটা আশা করা যায় যে ওই মাত্রার ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা বলা যেতে পারে। তবে সবশেষে যেটা আমাদের বলা দরকার সেটা হচ্ছে যে ভূমিকম্পে আতঙ্ক সবারই হয়, কিন্তু যতটা আতঙ্ক মানে জন্য আমরা হুড়োমুড়ি করে হয়তো নাপ দিয়ে দেখা গেল, ভূমিকম্পের জন্য না, ভূমিকম্প থেকে বাঁচার জন্য সিঁড়ি দিয়ে 100 জন নামতে গিয়ে একজন আরেকজনের ঘাড়ে পড়ে গেল, পিষে গেল, এইগুলো অনেক ঝামেলা আছে। কাজে আমাদেরকে সচেতনতাটাও বাড়াতে হবে প্যারালালি। এবং ভূমিকম্প থেকে বাঁচতে গেলে একটা ছোটোখাটো পদ্ধতি আমরা বলা হয় ড্রপ, কভার এবং হোল্ড অন, এই একটা ছোট্ট কথা। মানে ভূমিকম্প যখন হবে তখন আমাদের মেঝেতে বসে পড়তে হবে, এবং যেখানে আলমারি নেই বা জানলা বা দরজা এরকম নেই, এইরকম একটা জায়গায় বসতে হবে। পারলে একটা টেবিলের তলায়, যেখানে আমরা মানে মাথাটার ওপর যাতে সরাসরি এসে কিছু না পড়তে পারে, কোনো একটা শক্ত জিনিসের তলায় বসতে হবে, এবং সেটাকে খুব শক্ত করে ধরে রাখতে হবে। এইটা করলে আমাদের মানে প্যানিক হয়ে দৌড়ে গিয়ে নামতে গিয়ে আর লিফট কিন্তু একদমই তখন ব্যবহার করা যাবে না। বেশ বেশ, আমরা এই আলোচনায় আবার ফিরবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক রয়েছেন। নমস্কার, আপনার নাম? নাম হচ্ছে মনি বেবরা। বেশ, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, শহরে ফ্লাইওভার হলে কি ভূমিকম্পের ধাক্কা সহ্য করতে পারবে?
বেশ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, আরও একজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, এবার তার প্রশ্নটাও একটু শুনে নেব। নমস্কার, আপনার নাম? আপনি আছেন? হ্যালো, আপনি কে বলছেন? আপনি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম? বিক্রমজিৎ লস্কর। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর মহারাষ্ট্র থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? কলকাতায় কি সত্যি ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ শহর? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবে। এখন আমরা আবার আলোচনায় ফিরবো যেখানে ছিলাম। হ্যাঁ, তো আমাদের এখন অনেকগুলো কোড আছে, সিসমিক কোড। তার মধ্যে IS 1893 এটা মেনেই আমাদের ডিজাইনগুলো করা হয়। আর তার সঙ্গে যেটা করা হয় সেটা হচ্ছে IS 13920 ডাকটাইল ডিটেলিং, এটার জন্য। তো এইগুলো মেনে এখন যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন তারা ডিজাইন করেন, এবং সেই অনুযায়ী বাড়ি যদি হয় তাহলে ছোটোখাটো ভূমিকম্পে অন্তত কিছু হবে না, বা বড় ভূমিকম্পেও দেখা যাবে যে কিছু ক্র্যাক হয়তো ডেভেলপ করলো কিন্তু বাড়িটা ভেঙে পড়লো না, সেইভাবেই ডিজাইনটাকে করা হয়। বেশ, আমরা এরপরে যাব হচ্ছে আমাদের আজকের আর একজন অতিথি অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আজকের অনুষ্ঠানে ওনার উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধ্যাপনার পাশাপাশি তার আরেকটা যেটা বড় পরিচয়, তিনি কিন্তু ন্যাশনাল প্রোগ্রাম ফর আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ফেলো। তো সেই জায়গা থেকে ভূমিকম্প নিয়ে যখন অনুষ্ঠান, ওনার উপস্থিতিটা সত্যি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আচ্ছা স্যার, কলকাতা কি সত্যি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ শহর? ভূতাত্ত্বিক দৃষ্টিতে এর অবস্থান কতটা সেফ? আচ্ছা, প্রথমেই নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি এই যে ন্যাশনাল প্রোগ্রাম ফর আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এডুকেশনের যেহেতু ফেলো, এটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষকে এর সম্বন্ধে অ্যাওয়ার করা। এবং ইনসিডেন্টালি আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, যেটা IS 1893 চন্দ্রচূড় বলল, সেই কমিটিরও একজন মেম্বার, ফলে সেখানেও একটা দায়িত্ব আছে। প্রথমেই বলি, কলকাতা অবশ্যই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ শহর। যে কোড এতদিন আমাদের ছিল, 2016-তে লাস্ট রিভিশন হয়েছে, তাতে আমরা জোন 3-তে ছিলাম। যদিও দক্ষিণবঙ্গটা, মানে দক্ষিণ বলছি না, দক্ষিণ আমাদের 24 পরগনা, সেখানে কিছুটা জোন 4-এ ছিল। এই জোন 3-4 মানে হচ্ছে আরও বেশি ঝুঁকি। এখন নতুন যে প্রপোজড কোড, তাতে কিন্তু গোটা কলকাতাটাই জোন 4, অর্থাৎ আরও ঝুঁকিপূর্ণর দিকে যাচ্ছে। এখন জিজ্ঞেস করবেন যে এটা কোত্থেকে হলো। এটা কিন্তু উন্নত যে দেশগুলো আছে, যেমন জাপান, আমেরিকা, নিউজিল্যান্ড, এদের যত, টার্কি, এরা অনেক বেশি এরপরে রিসার্চ করেছে, এবং সেখান থেকে যেটা এতদিন আমরা কোডে চলে আসছিলাম অনেক কিছু ডিটারমিনিস্টিক, এখন কিন্তু প্রবাবিলিস্টিক দিকে যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনার ব্যাপারটাকে ভাবা করা। সেই হিসেবে এক একটা পার্টিকুলার লোকেশনে প্রবাবিলিস্টিক আর্থকোয়েক হ্যাজার্ড অ্যানালিসিস করে করা হচ্ছে, এবং সেখানে কলকাতায় দেখা গেছে, কলকাতায় যাদবপুর, IIT খড়গপুর এবং শিবপুর তিনজনে মিলে অনেক জায়গা করেছে। এবং চন্দ্রচূড় যেটা বলছিল যে অ্যালুভিয়াল সয়েলের কথা, এর পাশাপাশি সয়েল ফ্লেক্সিবিলিটি, এখান থেকে ওয়েভ অ্যাম্পলিফিকেশন হবার একটা সম্ভাবনা আছে, যেটা প্রথম 1985 সালে মেক্সিকোতে দেখা গেছিল। অর্থাৎ এপিসেন্টার যেখানে, সেখান থেকে যেটা খুব কাছে সেখানে কম ক্ষতি হয়েছে, অনেকটা দূরে যেখানে লেক ডিপোজিট সয়েল ছিল সেখানে ম্যাগনিফিকেশন অনেক বেশি হয়েছিল, প্রায় 2.5 থেকে 4 গুণ। ফলে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, যেটাকে আমরা বলি টেকনিক্যালি, একটা আর্থকোয়েকের মধ্যে যে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট আছে, সেটা যদি মাটির সাথে কাছাকাছি আসে, তখন তার অ্যাম্পলিফিকেশন হবার সম্ভাবনা হয়, যেটা আমরা অন্য ক্ষেত্রে রেজোনেন্স বলে থাকি। এখন এইসব কারণে কলকাতার অনেক জায়গায় এই একটা প্রবলেম আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে লিকুইফ্যাকশন, অর্থাৎ কোনো কোনো জায়গায় সয়েল ওই ঝাঁকুনির চোটে অলমোস্ট লিকুইডের মতো, যেখানে বলা হয় এফেক্টিভ প্রেশারটা চলে যায়, অর্থাৎ তখন তো ফাউন্ডেশন যদি আইসোলেটেড ফাউন্ডেশন হয়, সে বসে যাবে। 1964-এ নিগাটা আর্থকোয়েক, যেটা জাপানে হয়েছিল, প্রথম দেখা গেছিল যে বাড়িগুলোর কিচ্ছু হয়নি, কিন্তু বাড়িগুলো জাস্ট টপল করে গেছিলো।
তার কারণ হচ্ছে ফাউন্ডেশন বসে গেছে। তো কলকাতায় অনেক সমস্যা আছে এবং 1951-এ লাস্ট কলকাতা খুব ডিভাস্টেটেড হয়েছিল যখন আসাম আর্থকোয়েক হয়েছিল, তার আগে 1897-এ হয়েছিল। সুতরাং আমরা কিন্তু মোটামুটি 50-60 বছর একটা রিটার্ন পিরিয়ড ভাবা হয় এবং অলমোস্ট উই হ্যাভ ক্রসড দ্যাট লিমিট। সো কলকাতায় কিন্তু একটা বড় ভূমিকম্পের বিরাট সম্ভাবনা অনেক জিওলজিস্ট বলে, যদিও সেটা আমাদের কাজ নয়, জিওলজি থেকে বলা হয়। এবং আমি আগের কোশ্চেনের রেস ধরে একটু বলতে চাই যে শুধু জিওলজিক্যাল বা শুধু রিক্টার স্কেল দিয়ে ভাবলে আমাদের চলবে না। রিক্টার স্কেল ম্যাগনিটিউড বলে কত বড় আর্থকোয়েক ইন টার্মস অফ এনার্জি রিলিজ, কিন্তু অ্যাকচুয়াল ইম্পর্টেন্স আরও অনেক প্যারামিটার আছে। অর্থাৎ যে সয়েল, কোন সয়েল দিয়ে মুভ করছে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাল ডেপথ, অর্থাৎ মাটির ভূপৃষ্ঠ থেকে কতটা নিচে হয়েছে। এইটা যেমন এই সাতক্ষীরা অঞ্চল অত্যন্ত ছোট ম্যাগনিটিউডের আর্থকোয়েক, 5 পয়েন্ট সামথিং, কিন্তু যেহেতু ডেপথটা যেহেতু কম ছিল তার এফেক্ট কিন্তু ওই অঞ্চলে বেশি হয়েছে এবং কলকাতায় দুলুনি দেখা গেছে। একদমই আমরা এই আলোচনায় আবার ফিরবো, তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো একজন দর্শক, তার সাথে একবার কথা বলে নেব। নমস্কার, ওঙ্কার বাংলা পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? সুদীপ্ত শর্মা। আর একবার বলবেন? সুদীপ্ত শর্মা। বেশ, আপনি কোথা থেকে বলছেন? ঝাড়খণ্ড। আপনার প্রশ্ন? কলকাতা কি ভূমিকম্পের আগাম বার্তার ব্যবস্থা সম্ভব? বেশ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। স্যার, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাব এবং এই প্রসঙ্গে টেনে আরেকটা ছোট্ট প্রশ্ন করব যে এই যে কলকাতায় যে নতুন টাউনশিপ যেটা তৈরি হচ্ছে, নিউ টাউন এবং সল্টলেক, এখানের ঝুঁকি কি পুরনো কলকাতা থেকে কিছুটা বেশি? না, দেখুন, পুরনো নতুন এইভাবে ডিমার্কেশন আমরা করা হয় না, করা হয় মাইক্রোজোনেশন। অর্থাৎ জোন মানে হচ্ছে আগেকার দিনে যেটা করা হতো, জোন হচ্ছে পাস্ট আর্থকোয়েকের হিস্ট্রি এবং সেখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে করা হয়। ভারতবর্ষে আপনি যদি আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড 1962, তারপরে 66, 84, 2002, 2016 এবং লেটেস্ট এখন প্রস্তাব হয়েছিল 2025, যদিও ওটা কিছুদিন এখন প্রস্তাব হওয়ার পরেও ওটাকে আটকে রাখা হয়েছে, ফিনান্সিয়াল কিছু সমস্যা আছে বলে। তো প্রবলেমটা হয়েছে যে নতুন বা পুরনো না, কিন্তু যদি ল্যান্ড রিক্লেমড করে ডেভেলপড হয় তাহলে সেই মাটির যে জিওমরফোলজি, অর্থাৎ মাটির যেভাবে তৈরি হয় সেটা অতটা সাউন্ড হওয়ার সম্ভাবনা কম থাকে। ফলে সেখানে যদি এবং সয়েলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী হয়, আমি যে কথাটা আগে বলছিলাম যে আইআইটি প্রফেসর শঙ্করনাথ বা যাদবপুর এবং বি কলেজ মিলে করেছিল, তাতে দেখা গেছে সল্টলেকের বিস্তীর্ণ অঞ্চল, নিউ টাউনের অনেক অঞ্চল, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার কিছু কিছু অঞ্চলে লিকুইফ্যাকশন পোটেনশিয়ালের জায়গা পেয়েছে। ফলে সেই সব জায়গায় সমস্যা তো আছেই, মাটি যদি নরম হয় এবং লিকুইফ্যাকশন পোটেনশিয়াল থাকে। নতুন প্রস্তাবিত কোডে কিন্তু এই লিকুইফ্যাকশন পোটেনশিয়াল বা সয়েল ফ্লেক্সিবিলিটি এবং প্রবাবিলিস্টিক হ্যাজার্ড অ্যানালিসিস জায়গা ধরে ধরে করতে হবে, কোনো একটা জেনারেলাইজ সিস্টেমে করলে হবে না, প্রত্যেকটা জায়গার করতে হবে। যদিও এটা কমপ্লেক্স ইন নেচার, অনেক বেশি কাজ এসে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের, কিন্তু সেই দিকে যাচ্ছি যাতে সেফটি বা রিস্ক কমানো যায়। একদমই সেফটি এবং রিস্কের বিষয়টা তো সবার আগে দেখতে হবে। তবে এর মাঝখানে কিন্তু আমাদের সঙ্গে আমাদের আরো দুজন দর্শক উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম? হ্যাঁ নমস্কার, আমি আসাম থেকে বলছি, আসামের গুয়াহাটি থেকে অমর সাথিক বলছিলাম। বেশ, আপনার প্রশ্ন? জানতে চাইছিলাম যে ভূমিকম্পের সময় সাধারণ মানুষের প্রথম করণীয় কি, এ ব্যাপারে যদি কিছু বলেন। বেশ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অবশ্যই অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক ফোনে রয়েছেন, এবার তার প্রশ্নটাও শুনে নিই। নমস্কার, আপনি কে বলছেন? আমি সুমন সর্দার বলছি। বেশ, আপনার কোথা থেকে বলছেন? গঙ্গাসাগর থেকে বলছি। আপনার প্রশ্ন? পুরনো কলকাতায় বাড়িগুলো কি বড় ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? বেশ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন অতিথিরা, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। আচ্ছা, এরপরে আমি আবার যাব একটু চন্দ্রচূড়দার কাছে, যে শহরের যে সমস্ত ঐতিহাসিক স্থাপত্য, একটু আগে আমাদের দর্শকদের কাছ থেকেও এই প্রশ্নটা এসছে, এক্ষুনি আমাদের সঙ্গে ছিলেন সুবোধ সরকার গঙ্গাসাগর থেকে, তিনিও এই প্রশ্নটা করেছেন যে শহরের যেগুলো ঐতিহাসিক স্থাপত্য, যেমন পুরনো চার্চ, কলেজ বা পুরনো যে সমস্ত বিল্ডিং, পুরনো সরকারি ভবন থেকে শুরু করে পুরনো বাড়িগুলো যেগুলো 100 বছরেরও বেশি পুরনো, এগুলো ভূমিকম্পে ঠিক কতটা ঝুঁকিপূর্ণ?
এগুলো ভূমিকম্পে অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে যেটা স্যারও আলোচনা করলেন সেটা হচ্ছে ম্যাগনিচিউডের সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। উপকেন্দ্রটা কোথায়, তার কতটা মাটির নিচে, অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু আমাদের এই মুহূর্তে সিসমিক যে কোড আছে সেইটা মেনে হওয়া বাড়ি আর সেগুলো না মেনে হওয়া বাড়ি, এই দুটোকে যদি আমরা দুটো আলাদা ক্যাটাগরিতে ভাগ করি তাহলে খুব স্বাভাবিকভাবেই সিসমিক কোড মেনে হওয়া বাড়ির ঝুঁকি তুলনায় কম, আর যেগুলো সেই কোড না মেনে তৈরি হয়েছে সেই বাড়িগুলোর ঝুঁকি যথেষ্ট বেশি। তার সঙ্গে বড় আরেকটা ব্যাপার হচ্ছে তার অনেকটা বয়স হয়েছে। মানে আমাদের যদি একটা ইয়ং ছেলেকে, ধরা যাক 20-22 বছরের একজনকে আমরা ধরে ঝাঁকাতে গেলাম, তাকে ঝাঁকাতে গেলে আমাদের যতটা শক্তি লাগবে, আর একটা বৃদ্ধ মানুষকে যদি আমরা ঝাঁকাতে যাই তার রেজিস্ট্যান্স পাওয়ার কম, কাজে তার ঝাঁকুনিটা অনেক বেশি হবে। ঠিক তেমনি একটা পুরোনো বাড়িরও রেজিস্ট্যান্স পাওয়ার কম, সে এমনি বয়সের ভারে অনেক কিছু তার মানে প্রবলেম আছেই। সেই প্রবলেমগুলো যেমন আমাদের কোভিডের সময় বলা হয়েছিল কোমরবিডিটি, তেমনি এই বাড়িগুলোর কিছু আছেই প্রবলেম। তার সঙ্গে যদি ভূমিকম্প হয় তাতে এর ক্ষতি হওয়ার অবশ্যই একটা বড় সম্ভাবনা আছে। তো আমাদের এইটাকে ভাবতেই হবে। এবং আমাদের আরেকটা বড় ব্যাপার হচ্ছে ভূমিকম্পের ক্ষতি যাতে না হয় তার জন্য আমাদেরকে এই বাড়িগুলোকে মাঝে মাঝে ইন্সপেকশন করা, কোথায় কোথায় দুর্বলতা তৈরি হয়েছে সেগুলোকে বিভিন্ন রকম আমাদের যে টেকনিকগুলো আছে, রিপেয়ারিং টেকনিক বা রেনোভেশন হোক বা রেট্রোফিটিং হোক, এর মাধ্যমে যদি আমরা এই বাড়িগুলোকে প্রপারলি মানে আজকের উপযোগী করে তুলতে পারি তাহলে ভূমিকম্প হলেও হয়তো ক্ষতি হবে কিছু, কিন্তু সেটা অনেক কম মাত্রায় আমরা নিয়ে যেতে পারি। বেশ বেশ, আমি আবার একটু স্যারের কাছে আসব। আচ্ছা, এই প্রশ্নটা না তুললে নয়, এবং এক্ষুনি একটু আগে আমাদের একজন দর্শক বনি দেবরায় ব্যারাকপুর থেকে তিনিও এই প্রশ্নটা তুলেছেন যে শহরের ফ্লাইওভারগুলো, এবং আমি প্রশ্নটা করবো যে শহরের ফ্লাইওভারের সাথে সাথে এই যে মেট্রো রেল, বড় বড় যে হাই রাইজ বিল্ডিং, এগুলো কি ভূমিকম্পের সহনশীল ডিজাইন মেনে তৈরি করা হয়? ভূতাত্ত্বিক দৃষ্টিতে এইগুলোর ক্ষেত্রে কলকাতা কতটা নিরাপদ? দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন মানুষের একটু বড় সড়ো কোনো রোগ হয় তখন সে অনেক বড় ডাক্তারের কাছে যায়, অনেক বড় হসপিটালে যায়, অনেক টেক কেয়ার করে, কিন্তু অনেক সময় একটু মডারেট জিনিসগুলোকে ওইভাবে করে না। তো যখন খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রজেক্ট হয়, সেটা মেট্রো রেল হোক, ফ্লাইওভার হোক, বড় টল স্ট্রাকচার হোক, সেখানে কিন্তু অনেক বেশি এক্সপার্টাইজ ইনভলভড হয়, তার প্রুফ চেকিং হয়, ফলে সেইগুলোতে কিন্তু ইন জেনারেল অনেক বেটার চেষ্টা করা হয় যাতে ভূকম্প মানে সহ্য করতে পারে। যেটা হয় না সেটা হচ্ছে এই মাঝে, মানে একদম যেগুলো ছোট তাতে হয়তো কিছু হবে না, কিন্তু মাঝামাঝি এই যে G+4-5 স্টোরি বিল্ডিং প্রচুর হয়ে যাচ্ছে, সেগুলো যদি প্রপারলি ডিজাইন না হয় তার কিন্তু ঝুঁকিটা আমরা দেখেছি অনেক বেশি। ফ্লাইওভারের একটা ব্যাপার আছে, ফ্লাইওভারে নতুন যে প্রস্তাবিত কোডে একে আরও ইম্পর্টেন্ট স্ট্রাকচার বা ক্রিটিক্যাল স্ট্রাকচার বা স্পেশাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ফ্লাইওভার ইয়েতে করা হচ্ছে, কিন্তু ওখানে এই স্ট্রাকচারগুলো যদি দেখুন, এর মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, যেমন সিমেট্রিক যদি হয়, কার্ভেচার যেখানে থাকবে সেখানে ওইভাবে করতে হবে, যেখানে একটা টপলিংয়ে যেমন উল্টোডাঙ্গা ফ্লাইওভার একটা পড়ে গেছে, আর্থকোয়েক লাগেনি, একটা লরি এসে ধাক্কা মারাতেই পড়েছে। সো এখন বলা হয় সিসমিক অ্যারেস্টার, অর্থাৎ সাইডে কিছু অ্যারেস্টার থাকবে যাতে টপল করতে না পারে। তবে ইন জেনারেল এই যে বড় বড় ফ্লাইওভার হচ্ছে সেগুলো আশা করছি যারা তৈরি করছেন এখানে যথেষ্ট কম্পিটেন্ট লোকেরা আছেন, এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলে সেইগুলো কিন্তু প্রপারলি ডিজাইন বা কনস্ট্রাকশন করার কথা এবং করা মোস্টলি হয়ে থাকে। ফলে সেখানে নিয়ে অত চিন্তা নেই, চিন্তাটা সামগ্রিকভাবে, এবং যেখানে ইঞ্জিনিয়ার স্ট্রাকচার নয়, যেটা চন্দ্রচূড় বলছিল, ইঞ্জিনিয়ার নয় মানে যেখানে কোড অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী কাজকর্ম কম হয়েছে, সেখানে সমস্যা বেশি। এবং আমি আগের প্রশ্নের রেস ধরে একটু জাস্ট অ্যাড করতে চাই, এই যে হিস্টোরিক্যাল স্ট্রাকচার বা ওল্ড স্ট্রাকচার, দেখুন সেখানেও কিন্তু হিস্টোরিক্যাল স্ট্রাকচার আগে যেগুলো তৈরি হয়েছে বা হেরিটেজ বাড়ি, সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে অনেক কনসিডারেশন করে তৈরি হয়েছে, ফলে তাদের সিমেট্রি বেশি, তাদের অনেক বেশি হাইট নয়, সেখানে অনেক বেশি আগে ইঞ্জিনিয়ারিং কিন্তু এইরকম ভাবার কোনো কারণ নেই, তারা অনেক ক্ষেত্রে অনেক বেটারও ছিল। শুধু একটাই প্রবলেম যে এখানে ডিটোরিয়েশন হয়েছে, মনিটর দরকার, রেগুলার বেসিসে প্রবলেম হয়েছে, সেটেলমেন্ট হয়েছে কিনা, টিল্ট হয়েছে কিনা, তখন সেগুলোর প্রবলেম। এবং এখন অনেক টেকনিক এসে গেছে আমাদের ডিপার্টমেন্টে, সিসমিক রেট্রোফিট মানে রিপেয়ার অ্যান্ড রেট্রোফিট ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট চলছে, মাস্টার ডিগ্রি কোর্স,
এই সমস্ত হিস্টোরিক্যাল স্ট্রাকচার এবং আমার কিছু এক ছাত্রী এবার জাস্ট জমা দেবে পিএইচডি বেস আইসোলেশনের উপরে কাজ করছে, সেগুলো কিন্তু রেট্রোফিট করা যায়। অর্থাৎ হিস্টোরিক্যাল স্ট্রাকচারকে আমি আইসোলেশন ইউজ করে, তাকে বিদেশে তো প্রচুর হয়েছে, আমাদের দেশেও হয়েছে, যেমন ভুজ হসপিটাল, যে ভুজ আর্থকোয়েক নিয়ে আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের এডুকেশনের সূচনা হয়েছিল 2001-এর পরে, বিরাটভাবে এই আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই কিন্তু ভুজ হসপিটাল এখন বেস আইসোলেটেড দিয়ে তৈরি, ফলে ওখানে কিচ্ছু হবে না। বেশ, আমরা আলোচনায় আবার ফিরবো, তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের আরো একজন দর্শক আবার রয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? সায়ন সরকার, কোথা থেকে বলছেন? ঠাকুরিয়া থেকে। বেশ, আপনার প্রশ্ন? নিউটন আর সল্টলেক কি ভূমিকম্পের বেশি ঝুঁকিপূর্ণ? বেশ বেশ, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আমাদের অতিথিরা। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আচ্ছা, যে প্রসঙ্গে আমরা ছিলাম সেই প্রসঙ্গটা নিয়ে একটা ছোট প্রশ্ন করি। সেটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল ভূমিকম্পের সময় ভবনের স্থায়িত্বে কি প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, না, যেটা তো একটু আগে ডিসকাস করছিলাম, ও বলেছি অ্যালুভিয়াল সয়েল হলে সেখানে একটা চান্স থাকে যে সয়েল অ্যাম্প্লিফিকেশন হবে কিনা, সয়েল ফ্লেক্সিবিলিটি কত, বা লিকুইফ্যাকশন পোটেনশিয়াল আছে কিনা, বা এক্ষুনি যে কোশ্চেনটা করলো যে সল্টলেক আর নিউ টাউনে, এরকম জেনারেলি কিন্তু সল্টলেক আর নিউ টাউন খুব ঝুঁকিপূর্ণ এরকম ভাবার কারণ নেই। কলকাতার আরও অঞ্চলেও এই আছে। পার্টিকুলার লোকেশানে সেখানকার সয়েল কি ফিল্ড আপ হয়েছিল, কী ধরনের সয়েল, সেখানকার লিকুইফ্যাকশন পোটেনশিয়াল আছে কি না, এইভাবে ভাবতে হবে। আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি আছে কোনো কিছুকে একটা জেনারেলাইজ করে ফেলার। এইরকমভাবে কিন্তু সল্টলেক বা নিউটন বলার মানে নেই। কোথায় হচ্ছে, সেই অঞ্চলটা কেমন, তার প্রপার্টি দেখে সেখানে হ্যাজার্ডটাকে মানে অ্যাসেস করতে হবে। যদি লিকুইফ্যাকশন পোটেনশিয়াল থাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু সেটাও আপনি ক্রস করতে পারবেন আপনি যদি পাইল ফাউন্ডেশনে যান ইনস্টেড অফ আইসোলেটেড ফাউন্ডেশন, তাহলে আপনার ঝুঁকিটা নালিফাইড হয়ে যাবে। সয়েল টেস্ট করার ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। না, এখন যে নতুন কোড আসছে তাতে শুধু সয়েল নয়, সয়েল টেস্ট বললে হবে না। আগে আমরা ধরে নিতাম, যারা স্ট্রাকচারাল, তুমিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা আরও অনেকে আছে, আমরা ফিক্স সাপোর্ট ধরে নেওয়া হয়, তারপরে মডেল করা হয়। কিন্তু এখন নতুন কোডে আর্থকোয়েকের ক্ষেত্রে ফিক্স ধরা যাবে না, সয়েলের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী সয়েলকে, এই স্ট্রাকচারকে মডেল করতে হবে। তার সাথে সাথে ওই লিকুইফ্যাকশন পোটেনশিয়াল আছে কি না, মাইক্রোজেনেশন করে এখানকার হ্যাজার্ডটা ম্যাগনিফাইড হচ্ছে কি না, অল দিস এগুলো আসছে। কিন্তু যত আমরা সেভ করতে যাব, যত রিসার্চের জিনিস ঢোকাবো, তত কমপ্লিকেটেড হবে ব্যাপারটা, তত আরও আমাদের পড়াশুনো করতে হবে বা একটু খাটতে হবে। সেইটুকু ইঞ্জিনিয়ারদের মানে দিতে হবে যাতে তারা সেটা করতে পারে, তবেই কিন্তু আমরা সেফটির দিকে যেতে পারবো। এখানে স্যার আমি একটু বলি, মানে সব কিছুর সঙ্গেই তো আলটিমেটলি টাকা পয়সা জড়িয়ে যায়। যখনই আমরা নিজেরা মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি যে আপনারা এত সব নিয়ম মেনে করে খরচ বাড়িয়ে দিচ্ছেন, এইটা কিন্তু আমাদের যে ক্লায়েন্টদের কাছ থেকে ব্যাপকভাবে শুনতে হয়। আগেকার দিনের লোকেদের এত খরচা হতো না, এখন আপনারা এত খরচা বাড়িয়ে দিচ্ছেন, আমাদের তো প্রজেক্টটাই গন্ডগোলের হয়ে যাচ্ছে। একদমই, এটা তো একটা বড় বিষয়। এবং যখনই ফাইন্যান্স ঢুকে যাচ্ছে, যখনই ফাইন্যান্স ম্যানেজমেন্ট ঢুকে যাচ্ছে, বাজেটের কথা ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু বেশ বড় একটা আলোচনার বিষয় হয়ে যাচ্ছে। আমরা সেই আলোচনায় আসবো, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সাথে। আর আমাদের আজকের বিষয় কম্পনের সম্ভাবনা এবং ঝুঁকি। ইতিমধ্যেই আমাদের আলোচনা বেশ অনেক দূর এগিয়েছে। আমাদের সঙ্গে আমাদের দর্শকরাও অংশ নিয়েছিলেন, দর্শকদের কাছ থেকেও বেশ কিছু প্রশ্ন এসছে। ইতিমধ্যেই সেই বেশ কিছু প্রশ্নের আলোচনাও হয়েছে এবং লাস্ট যে আলোচনায় আমরা শেষ করলাম সেখানে আমাদের দুজন দর্শকের প্রশ্ন ছিল যে বিক্রমজিৎ মণ্ডল বারাসাত থেকে, তিনি প্রশ্ন করেছিলেন কলকাতায় কি সত্যি বড় ভূমিকম্পের ভয় আছে, এবং আমাদের ঢাকুরিয়া থেকে সায়ন সরকার তিনি প্রশ্ন করেছিলেন যে পুরনো কলকাতার তুলনায় কি নিউ টাউন, সল্টলেকের মতো নতুন এরিয়াগুলোতে ভূমিকম্পের সম্ভাবনা বেশি। এটা নিয়ে বেশ ভালো মতো আলোচনা হয়ে গেছে। তাই এবার আমরা যাব আমাদের পরবর্তী দর্শকের প্রশ্ন। ঝাড়খণ্ড থেকে আমাদের দর্শক সুদীপ্ত সান্যাল প্রশ্ন রেখেছিলেন কলকাতায় বড় কোনো ভূমিকম্প হলে সামলানোর জন্য কীরকম ব্যবস্থা করা আছে। আমি চন্দ্রচূড়দার কাছে যাব। মানে আমরা যদি বলি যে কলকাতাটা খুবই ঘনবসতিপূর্ণ একটা শহর, এবং অনেক জায়গায় আছে যেখানে হয়তো দেখা যাবে যে রাস্তার চওড়াটা খুবই কম, মানে সরু সরু গলি,
বিশেষত আমাদের পুরনো কলকাতা, যেটা মানে মধ্য কলকাতা বা উত্তর কলকাতায়, এখানে মানে কোনো একটা কিছু যদি ঘটে, তখন যারা ভূমিকম্পকে যারা মানে কমব্যাট করবে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক, পুলিশ হোক, দমকল হোক, অ্যাম্বুলেন্স হোক, তাদেরও যেতে দেখা যাবে যে অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ, যেটা নিয়ে আমরা অনেকবারই আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এখানকার গঠনটাই, অ্যালুভিয়াল সয়েল। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ এবং এটা আমরা অনেকবারই আলোচনা করছিলাম। কিন্তু এখানে যেমন বাড়ির প্রবলেম হতেই পারে অ্যালুভিয়াল সয়েলে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালুভিয়াল সয়েলের ওপর যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে আছে, ধরো যাক একটা ইলেকট্রিক পোল, সেটা ছিঁড়ে পড়ে গেল এবং তার থেকে বিদ্যুৎ তো গেলই, সঙ্গে হয়তো আগুনও ধরে গেল, এসব প্রবলেমগুলো হতে পারে। গ্যাস পাইপলাইন যদি যায়, সেটা যদি ফেটে যায়, সেখান থেকে একটা আলাদা ডিজাস্টার হতে পারে। আমি এটা ভূমিকম্পতে শুধু বাড়ির ক্ষয়ক্ষতি বাদ দিয়েও আদার্স যেগুলো হচ্ছে, সেগুলো যেহেতু আমাদের হচ্ছে, এবার অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে লিকুইফিকেশান ব্যাপারটা, স্যার অলরেডি এটা বলেওছেন। কিন্তু এটা যদি আমাদের মানে ভাবতে হয়, যেটা আমাদের মাটিটা খুব তরলের মতো যদি আচরণ শুরু করে, এবং যেখানে উনি বললেন যে আইসোলেটেড ফাউন্ডেশন হলে সেটা বসে যাবে এবং একটা স্ট্রাকচার যে কোনো সময় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হবে, তো সেটাও আমাদের একটা ঝামেলা আছে, যেহেতু আমাদের এইখানের মাটিটা ওই রকমই। আরেকটা যেটা আমি প্রথমেই শুরু করলাম, যে একটা অপরিকল্পিত নগরায়ন, যেখানে অনেক সময় দেখা গেছে যে এত সরু এবং ঘিঞ্জি, একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি, মানে একটা বাড়ি ভেঙে পড়ার জন্য দেখা গেলো আরেকটা বাড়িও ভেঙে গেল, হয়তো সেই বাড়িটা অতটা খারাপ ছিল না, এরকম একটা ব্যাপার হতে পারে। কাজে সরু রাস্তা থাকলে উদ্ধার কাজটাও খুব গণ্ডগোলের হয়ে যায়। একটা দমকল হয়তো গিয়ে পৌঁছাতেই পারছে না, একটা মানে আগুন ধরে গেছে, দমকল গিয়ে পৌঁছাতে পারছে না, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আগুনটা বেড়ে গেল। ডিজাস্টার ম্যানেজমেন্ট, অ্যাম্বুলেন্স, সবারই এটা আছে ঝামেলা। এবং হুড়োহুড়ি করে বেরোতে গেলে খুব অল্প জায়গায় যদি অনেক লোক জড়ো হয়, তখন কিন্তু একটা পায়ে জড়িয়ে পড়ে যাওয়া এবং তার উপর দিয়ে অনেক লোক গিয়ে স্ট্যাম্পেড হয়ে যাওয়া, সেটা ঘটতে পারে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি এর আগেও বলছিলাম যে ড্রপ, কভার এবং হোল্ড অন, এই পদ্ধতিটা আমাদের সবাইকেই জানতে হবে। মানে প্যানিক না হয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে আমরা কীভাবে সুস্থ থাকতে পারি, আমার এবং আমার পরিবারের লোকজন বা পড়শির লোকজন। তো সেক্ষেত্রে আমাদের কোনো একটা শক্ত কিছুর তলায়, সে খাটের তলাই হোক বা টেবিলের তলাই হোক, একটা আশ্রয় নিতে হবে। এবং জানলা দরজা মানে যেটা খুলে আলাদাভাবে পড়তে পারে, সেই জিনিসগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। আলমারি যদি লুজ আলমারি থাকে, সেটাও পড়তে পারে, তো আলমারিগুলোকে আমাদের দেওয়ালের সঙ্গে যদি আটকে রাখা যায়, সেই ব্যবস্থাটাও করতে হবে। এবং এইভাবে যদি আমরা ভূমিকম্পর টাইমটুকু কাটাতে পারি, তাহলে অনেকটা সেফলি, যেটার সময় লিফটে আমরা হয়তো ব্যবহার করব না, যেটা বলছিলাম। এবার যেখানে খুব ভূমিকম্পপ্রবণ অঞ্চল, সেখানে কিন্তু একটা জরুরি কিট, মানে তার মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস, যেমন আমাদের দরকারি কাগজপত্র, মিনিমাম ফার্স্ট এডের জিনিসপত্র, একটা টর্চ, একটা রেডিও, কারণ তখন হয়তো অন্য যোগাযোগগুলো হচ্ছেই না, তো রেডিওর মাধ্যমে বিভিন্ন খবর আসতে শুরু করে, কোথায় কি বিপর্যয় ঘটেছে সেই ব্যাপারগুলো। কারণ আমাদের মোবাইল ফোন আছে, সেইগুলোকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা রাখতে হবে। একদমই। আর এই প্রশ্নটাই ঠিক একটু আগে আমাদের একজন দর্শক করেছিলেন আসাম থেকে, অমর সাথী, তিনি ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে ভূমিকম্পে সাধারণ মানুষের, মানে ভূমিকম্প হলে সাধারণ মানুষের প্রথম পদক্ষেপটা কী নেওয়া উচিত, সেটাও বেশ গুছিয়ে চন্দ্রচূড়দা বলে দিলেন। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলা আপনাকে স্বাগত। আপনার নাম? আমি দিদি নস্কর বলছি। কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হাই রাইজ বিল্ডিং এ থাকলে ভূমিকম্পের সময় কি করা উচিত? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন আমাদের অতিথিরা। এই যে সম্প্রতি 27শে ফেব্রুয়ারি একটা বেশ বড় সড়ো ভূমিকম্প ঘটে গেছিল, এই রকম বেশ ঘটে যাওয়া ভূমিকম্প নিয়েই রইল ওঙ্কার বাংলার তরফ থেকে একটি বিশেষ প্রতিবেদন। 2026 সালের 27শে ফেব্রুয়ারির চেয়েও বড় মাত্রার ভূমিকম্পের সাক্ষী থেকেছিল শহর কলকাতা। সালটা ছিল 1934। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। সেই সময় নেপাল ছাড়া ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল কলকাতায়। ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 8-এর বেশি।
যা উত্তর ভারত এবং নেপালকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই সময় কলকাতার যা অবস্থা হয়েছিল, বহু পুরনো বাড়িতে ফাটল দেখা যায়, কিছু স্থানে আংশিক ধসও দেখা গিয়েছিল। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। রোদ, ঝড়, জল, বৃষ্টি নিয়ে মোটের উপর স্বাভাবিকভাবেই চলে জীবনযাপন। তারপর আবারও ফিরে আসে সেই অভিশপ্ত সময়। 2015 সালে ঘটে যায় আরও একটা ভয়ঙ্কর ভূমিকম্প। এবারেও উৎসস্থল ছিল সেই নেপাল। আবার জোরালো কম্পন অনুভূত হয় কলকাতায়। তখনও খানিক দুলে ওঠে মহানগর। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শহরে পুরনো অবকাঠামো এবং ঘনবসতির কারণে ভবিষ্যতে মাঝারি মাত্রার ভূমিকম্পেও বড় ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক এই মুহূর্তে উপস্থিত আছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত। আপনার নাম? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার আলোচনায় ফিরছি। চন্দ্রচূড়তে আমরা যেখানে ছিলাম, যে ভূমিকম্পের সময় সাধারণ মানুষের কি কি করা উচিত সেই নিয়ে আলোচনা হচ্ছিল, এবং ঠিক এই প্রসঙ্গেই একটু আগে আমাদের আর একজন দর্শকও একটা প্রশ্ন রাখলেন। তিনি উর্মি নস্কর সোনারপুর থেকে প্রশ্ন রেখেছিলেন যে হাই রাইজ বিল্ডিং এ থাকলে সেই সময় কি করা উচিত। তো এই প্রসঙ্গটা যদি আলোচনা বলেন। চলছে আমাদের। তো একটা বড় ব্যাপার যেটা আমরা বলছিলাম, ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন পদ্ধতি, লিফট ব্যবহার না করা, সিঁড়ি দিয়েই নামার চেষ্টা করা, কিন্তু একসঙ্গে হুড়মুড়িয়ে সবাই মিলে নামতে গিয়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেদিকেও নজর রাখা। কিন্তু এটা ভূমিকম্প চলার আগে, মানে আমরা যদি বাড়ির সবাই মিলে বা আমাদের কমিউনিটির সবাই মিলে যদি একটা মিটিং করে, যেমন আমরা দেখি ইন্ডাস্ট্রিতে যখন কোনো বিপদ ঘটে তখন একটা জোন থাকে যেখানে গিয়ে সবাই মিলিত হবে। তো আমাদেরও এটা একটা ঠিক করে নিতে হবে যে যদি কখনো এরকম হয় তাহলে আমরা কোথায় গিয়ে বেরিয়ে, যদি বাড়ি থেকে বেরোইও কোনো পার্কে বা ফাঁকা জায়গায় কোথায় গিয়ে আমরা মিলিত হব, যাতে ফ্যামিলির সবাই গিয়ে সেখানে পৌঁছাতে পারে, বা আমাদের কমিউনিটির যেখানে ব্যবস্থা আছে, খোলা মাঠ হোক, পার্ক হোক, এটা একটা আমাদের একটা আগাম পরিকল্পনা করতে হবে। আর চলাকালীন তো বলাই হলো যে আমাদেরকে প্যানিক না হয়ে নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর তলায় আশ্রয় নিতে হবে, এবং যাতে খুব সহজেই আমরা মানে ভয় না পাই তার জন্য কিট ব্যবহার করা, এগুলো সব রাখতে হবে। আর বাইরে যদি আমরা থাকি, ভূমিকম্প যখন হচ্ছে তখন যদি আমরা বাইরে থাকি, তাহলে কিন্তু আমাদের খোলা জায়গায় চলে যেতে হবে। গাছের তলায় বা এরকম জায়গাগুলো নিরাপদ নয়। কোনো বাড়ির ক্যান্টিলিভারের তলায় হয়তো আমি দাঁড়ালাম, ক্যান্টিলিভারটাই ভেঙে পড়ে গেল, সেটা যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যখন এসব ঘটতে থাকে তখন কিন্তু মারাত্মকভাবে গুজব ছড়াতে থাকে। তো সেই গুজবে কান না দিয়ে, আমি যেটা আগেই বললাম, রেডিও বা ওরকম কোনো ব্যবস্থা যেটার মাধ্যমে সঠিক খবর আমাদের কাছে পৌঁছাবে, কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত, কোথায় গেলে কি হতে পারে, এই ব্যাপারগুলোর দিকে নজর রাখতে হবে। একদমই একদমই। আমরা এবার আরেকবার যাব স্যারের কাছে, যে প্রশ্নটা এবার রাখবো, যেটা নিয়ে ঠিক একটু আগে আমাদের প্রতিবেদন ছিল, যে গত 50 থেকে 100 বছরের মধ্যে ভূমিকম্পের ইতিহাস দেখলে কি বলা যায় যে কলকাতায় বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে, নাকি এটি এখনও তুলনামূলক নিরাপদ অঞ্চল? আমি কয়েকটা কথা বলি। একটা কিছু কোশ্চেন এসছে আপনার এই প্রশ্ন, এবং চন্দ্রচূড় একটা প্রশ্ন করেছিল। এই প্রসঙ্গে বলি, প্লেনে যখন যান তখন কিন্তু ইন্স্যুরেন্স দেন। সুতরাং কেন যান, প্লেনের কিন্তু প্রবাবিলিটি অফ ফেলিওর অনেক কম। বাসে কিন্তু ইন্স্যুরেন্স দেন না, কারণ বাসে আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনার বেঁচে থাকার প্রবাবিলিটি অনেক বেশি, কিন্তু প্লেনে অ্যাক্সিডেন্ট হলে অলমোস্ট নেই। সেই কারণে ভূমিকম্পের জন্য অল্প বিস্তর খরচা বাড়লেও, যেখানে ভূমিকম্পের সম্ভাবনা প্রচুর, এবং আপনি এই হাই রাইজ স্ট্রাকচারে কী করবে বলছে, এই ডিজাস্টার মানে যখন ডিজাস্টার হয় তার মিটিগেট করতে গেলে 3টে পিলার আছে। প্রথম পিলার হচ্ছে প্রিপেয়ার্ডনেস, তারপরে হচ্ছে প্রিভেনশন, তারপরে হচ্ছে প্রেডিকশন। একজন প্রশ্ন করেছিল যে আর্লি ওয়ার্নিং করা যায় কি না। প্রেডিকশন এখনও পর্যন্ত রিলায়েবলি খুব একটা ভালো হয়নি। প্রচুর রিসার্চ হচ্ছে, চায়না একবার ঠিক করেছিল, তারপরে পরে 10 বার ভুল করেছে। সুতরাং এখনও পর্যন্ত প্রেডিকশন অফ আর্থকোয়েক সেই লেভেলে রিলায়েবিলিটি অর্জন করেনি। তাহলে প্রিভেনশন অফ আর্থকোয়েক পসিবল নয়, কোনোভাবেই আর্থকোয়েক আমরা আটকাতে পারবো না। তাহলে আমাদের একমাত্র অপশান হচ্ছে আমরা কিভাবে নিজেদের প্রিপেয়ার করব। যেমন একটু আগের যে কোশ্চেনটা বললো যে আমি যদি ওপর মানে টল স্ট্রাকচার করি, প্রথম হচ্ছে যে বাড়িটা করেছে দেখে নেওয়া দরকার সে ঠিকঠাকভাবে কোডগুলোকে কমপ্লাই করেছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে নামা, লিফটে না নামা, কেন লিফট খারাপ হয়ে যেতে পারে ইয়ের জন্য, ইলেকট্রিসিটির জন্য। কিন্তু একটা কমন উপায় দিচ্ছি, লিফট বা সিঁড়ির কাছে কোর ওয়াল থাকে। কোর ওয়াল মানে শিয়ার ওয়াল টাইপের, ওইখানটা ভাঙার সম্ভাবনা কম।
ব্যালকনি বা অন্যান্য জায়গায় যেন কেউ না যায়, ওই কোর ওয়ালের কাছে এসে সবাই জমা হতে পারে, অর্থাৎ লিফট আর সিঁড়ির কাছাকাছি, ওই জায়গাটা ভাঙার সবচেয়ে পরে। আর্থকোয়েক ডিজাইন বা কনস্ট্রাকশনে কিন্তু আমরা আর্থকোয়েক প্রুফ কোনো সময় করি না, কারণ অত বড় আর্থকোয়েকের জন্য আমরা যদি ডিজাইন করতে যাই অনেক খরচা সাপেক্ষ। সেই জন্য কী করা হয়, আমাদের কোডে যেটা বেসিক সেফটি অবজেক্টিভ বলেছে যে আমি কিছুটা আর্থকোয়েকের জন্য পুরোপুরি সেফ ডিজাইন করব, কিন্তু বড় আর্থকোয়েক হলে আমার উদ্দেশ্য থাকবে যেন বিল্ডিংটা পুরোপুরি ভেঙে না পড়ে। ছোটোখাটো বিম ভেঙে পড়লো, কিছু আহত হলো, ঠিক আছে, এই পুরোপুরি যদি না বাড়ি ভাঙে তাহলে প্যানিক করার দরকার নেই। আর একটা যে আপনাদের এতে দেখাচ্ছিল পাখা দুলছে, বা ধরুন আমি হসপিটালে ক্লাসে এটা বলে থাকি, হসপিটালে আছে রুগী, অনেকগুলো মনিটর আছে, মনিটর যদি ভেঙে পড়ে তাহলে তো বিপদ হবে। এইগুলোকে নতুন যে প্রস্তাবিত কোডে কিন্তু ধরা হয়েছিল, যেটাকে বলা হয় আর্থকোয়েক ওই আর্কিটেকচারাল এলিমেন্টস অ্যান্ড ইউটিলিটিস, তার জন্যও কিন্তু এখন স্ট্রাকচারাল ডিজাইনারকে কনসিডার করতে হবে। অর্থাৎ হসপিটালে যখন করব কী কী ইকুইপমেন্ট থাকবে সেগুলো না ভেঙে পড়ে, কেবল যেখানে যাবে, কেবল যে প্লাস মাইনাসের লেগে যেন আগুন না জ্বলে, সেগুলোকে ভাবতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কলকাতায় বড় আর্থকোয়েক মানে হবার সম্ভাবনা কতটা, জিওলজিস্টরা বলছেন, আমার সাথে এরকম অনেকগুলো অনুষ্ঠানে একজন প্রফেসর সুজিত কর এসেছিলেন, উনি জিওলজিস্ট, উনি বারে বারে বলছেন যে 83 ইঞ্চ থেকে হতে পারে। এবং আপনি যদি গত 200 বছরের ইতিহাস দেখেন, কলকাতাতে প্রচুর আর্থকোয়েক হয়েছে এবং মোটামুটি একটা 50-60 বছর বাদে বাদে বড় আর্থকোয়েক হয়েছে আপনি, এবং সেই সব জায়গা থেকে বলা যায় যে কলকাতায় কিন্তু বড় আর্থকোয়েক হতে পারে। এবং বিল্ডিংগুলো আমাদের কিন্তু প্রথমে ধরতে হবে, বিল্ডিংগুলোকে না, আমি একটা এক্সাম্পল দিই যে জয়েন্ট ফ্যামিলিতে যদি কোনো একটা বিপর্যয় ঘটে, যে কারোর মৃত্যু হলো বা কারো মানে চাকরি চলে গেল, এটা একটা বড় বিপর্যয়। কিন্তু জয়েন্ট ফ্যামিলি যদি সত্যিকারের জয়েন্ট ফ্যামিলি হয়, তাহলে আর এক দাদা সেই খরচাটা দেখে। সেমনি আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ে বাড়িগুলোকে বেঁধে রাখতে হবে, সে আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ লিন্টেলটা কন্টিনিউয়াস দিতে হবে, পিস লিন্টেল দেবে না। এই যদি ব্রিক স্ট্রাকচারও যদি আমরা ওইভাবে করতে পারি, তাহলে স্ট্রাকচারগুলো অনেক বেশি রোবাস্ট হয়, আর্থকোয়েকের সহ্য করতে পারে, পুরো ভেঙে পড়বে না, ফাটল হতে পারে। সুতরাং এইগুলো যদি মানা যায়, আমরা যদি আমাদের সোসাইটি এবং সাধারণ মানুষের থেকে, এখানে আমি বলবো যারা মানে অ্যাডমিনিস্ট্রেশন, যারা ইঞ্জিনিয়ার, তাদের বিল্ডিংগুলোকে স্যাংশন দেওয়ার সময় এগুলোকে আরও ভালো করে দেখে নেওয়া উচিত। কারণ হলে কলকাতা শহরে যেটা ও বলছিল যে হলে কিন্তু ডিজাস্টার হবার পরে গিয়ে লাভ নেই, আর্থকোয়েকে কিন্তু ওই সুযোগ দেয় না, আগেই আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে আমার স্ট্রাকচার যাতে ভেঙে না পড়ে। একদমই, মানে ভূমিকম্পের জন্য আগে থেকে তৈরি থাকতে হবে। অনলি প্রিপেয়ার্ডনেস ইজ দ্য অ্যানসার। একদম। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর এই শেষ পর্যায়েতেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন দর্শক। নমস্কার, ওঙ্কার বাংলা, আপনাকে স্বাগত। আপনার নাম? নমস্কার, আমি মনিদীপা পাল কথা বলছিলাম, আমি বাঁকুড়া থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম শুরু থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন, একটু সংক্ষেপে যদি আপনারা বলে দেন যে আপনারা তো এই সমস্ত কনস্ট্রাকশন নিয়ে কথা বলেন, যদি বলেন যে আমি আমার বাড়িকে সুরক্ষিত রাখতে, দেখুন ভূমিকম্প হলে যত মজবুতি বাড়ি হোক সেটা ভেঙে পড়ার আশঙ্কা হয়তো থাকে, ওনারা ভালো বলতে পারবেন। তবে আমার প্রশ্নটা হলো যে আমি কিভাবে আমার স্বপ্নের বাড়িটিকে নির্মাণ করলে অনেক অংশে আমি সেভ রাখতে পারবো এই ধরনের ছোটখাটো ভূমিকম্প থেকে অন্তত। বেশ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি অনুষ্ঠানে, তাই সরাসরি একদম যে দর্শক আমাদের এক্ষুনি ফোন করলেন তার প্রশ্নেই পুরোপুরি যাই। বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন মনিদীপা পাল, তিনি প্রশ্ন করেছেন যে আমাদের যে স্বপ্নের বাড়ি, সেই বাড়িকে কিভাবে তৈরি করলে ভূমিকম্প থেকে আমাদের বাড়িকে আমরা বাঁচাতে পারবো। আমরা মানে আলোচনাটা যে করছিলাম তার মধ্যে অনেকবারই এই প্রসঙ্গটা ঘুরে ফিরে এসছে। তো ওনাকে যখন স্বপ্নের বাড়ি উনি যদি তৈরি করতে চান, তাহলে প্রপারলি একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আমাদের এখানে যেমন ক্যালকাটা কর্পোরেশনের আমরা লাইসেন্সড আছি, এখানে আমাদের এলবিএস হিসেবে কিছু লোকের লাইসেন্স আছে, কিছু লোকের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছে, এবং কিছু লোকের জিও টেকনিক্যাল লাইসেন্স আছে। এরকম লাইসেন্সড ইঞ্জিনিয়ারকে দিয়ে ওনাকে প্ল্যান করাতে হবে, এবং প্ল্যান করার পরে তৈরি করার সময়ও কিন্তু অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমেই বাড়িটার সুপারভিশনটা করতে হবে। একদম। জাস্ট এক মিনিট যদি বলি, স্বপ্নের বাড়ি বলেছেন তো, স্বপ্ন আব্দুল কালাম খুব সুন্দর বলেছেন, স্বপ্ন সেটাই যে ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন না, স্বপ্ন যেটা যে মানুষকে জাগিয়ে রাখে। ফলে যিনি স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তাকে অ্যাওয়ার হতে হবে। যতই আপনি অন্যের পরে ডিপেন্ড করেন, প্রত্যেকটা স্টেজে কিন্তু তাকে বুঝতে হবে কাকে দিয়ে করাবো, কিভাবে করব, এটা করতে হবে।
এবং এর জন্য কিন্তু আমাদের ভারতীয় কোড যথেষ্ট ভালো, যে ডাকটাইল ডিটেলিং যদি করেন, অর্থাৎ স্টিরাপসগুলো, বিমের যে স্টিরাপস যেগুলো লিঙ্ক বলা হয় সেগুলো ঘন ঘন দিতে হবে। এবং আমি যেটা বলছিলাম বক্স অ্যাকশন, বেশিরভাগ বাড়ি হচ্ছে ছোটোখাটো বাড়ি, দোতলা বাড়ি, চারতলা পাঁচতলা বাড়ি, অর্থাৎ বাড়িটাকে ইট যেগুলো, ইটের কিন্তু ক্ষমতা নেই, বাড়িটাকে বেঁধে রাখতে হবে। আয় চলো আরও বেঁধে বেঁধে থাকি, যেটা কবিতা, বাড়িকে যদি বেঁধে রাখতে পারি। এবং স্টিলও যেন ডাকটাইল স্টিল হয়। স্টিল ভেবে নিলাম ডাকটাইল হবে, স্টিলের কিন্তু ডাকটিলিটি দরকার এবং সেই জন্য ভালো স্টিল ব্যবহার করা উচিত। আমি কোনো কোম্পানির কথা বলবো না। এবং স্টিলকে প্রপারলি ইউজ করতে হবে, যেগুলো বলেছে হুকটাকে একটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, এগুলোই একজন ভালো ইঞ্জিনিয়ার তিনি চেক করে দেখবেন। কিন্তু আপনাকে আপনার বাড়ির জন্য সদা সতর্ক থাকতে হবে। কেউ আপনার জন্য পুরোপুরি জিনিস এনে দেবে না, আপনাকে কিন্তু চেক করে নিতেই হবে। একদম ধন্যবাদ এবং আমাদের বাড়িটা হয়ে আজকে যাওয়ার পরেও তাকে কিন্তু নজরে রাখতে মনিটর হবে। করতে হবে। একদম একদম মানে বিষয়টা পুরোটাই কিন্তু সতর্কতা। ভূমিকম্পকে আমরা আটকাতে পারি না, কিন্তু ভূমিকম্পের জন্য আমরা আগে থেকে তৈরি থাকতে পারি, আমরা সতর্ক থাকতে পারি। সেটাই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে বারবার উঠে এলো। এবং আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন আমাদের অতিথি বিশিষ্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য এবং অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ সুন্দর করে গুছিয়ে কিভাবে আমরা সতর্ক থাকব, ভূমিকম্প যদি আসে সেই পরিস্থিতিকে আমরা কিভাবে মোকাবিলা করব, সেই সবটা গুছিয়ে আমাদের সামনে তুলে ধরলেন। আর অবশ্যই হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু পর্দার ওপার থেকে ছিলেন আপনারাও, আমাদের দর্শকরা। আপনাদের পুরোপুরি সহযোগিতা ছাড়া এবং আপনাদের যোগদান ছাড়া তো কোনো অনুষ্ঠানই পূর্ণ হতে পারে না। তাই অনুষ্ঠানের শেষে ধন্যবাদ আপনাদেরকেও। খুব তাড়াতাড়ি আসছি আমরা স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়ের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।